আমেরিকা কেন এত শক্তিশালী হয়েও আমেরিকা সৌদি আরবকে কেন সমঝে চলে? আমেরিকাতে সৌদি লবি এতটাই শক্তিশালী যে সাংবাদিক জামাল খাশোগির হত্যাতে আমেরিকা চুপ করে থাকে। সাদ্দাম হোসেন ডলারের পরিবর্তে অন্য কারেন্সিতে তেল বিক্রি করতে চেয়েছিল। গোটা দুনিয়া জানে আমেরিকা কিভাবে কেমিক্যাল অস্ত্রের বাহানায় সাদ্দামকে সরিয়ে দেয়। নিক্সন শকের পর সোনার সঙ্গে তাদের টাকার বাজার মূল্য নিচে নামে। নোট ছাপানোর মেশিন যখন সরকারের হাতে, তখন যত খুশি নোট ছাপাতে কি সমস্যা? 10 বছর আগে 2014-তে দাম ছিল 28,000 টাকা ভরি, আজকের দিনে 70,000 টাকা ভরি। ছোটবেলায় শুনতাম বিশ্ব ব্যাংকের কাছে ভারত সরকারের অনেক ধার রয়েছে। তখন ভাবতাম সরকার নোট ছাপিয়ে ফেরত দিলে কাজ যুগে যায়। নোট ছাপানোর মেশিন যখন সরকারের হাতে, তখন যত খুশি নোট ছাপাতে কি সমস্যা? সমস্যা আছে। এই ছবিটি 1923 সালের জার্মানের। জার্মান সরকার প্রথম বিশ্বযুদ্ধ চালাতে গিয়ে ঋণের দায়ে জর্জরিত হয়ে যায়। ঋণের ফাঁদ থেকে উদ্ধার পেতে সরকার টাকা ছাপাতে শুরু করে। শুরু হয় মুদ্রাস্ফীতি। দিন দিন জিনিসপত্রের দাম বাড়তে থাকে। উদাহরণস্বরূপ 9 জুন 1923 সালে একটি ডিমের দাম ছিল 800 মার্ক। 2রা ডিসেম্বর বেড়ে দাঁড়ায় 320 বিলিয়ন মার্ক। ডিম রুটির মতো সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করতে যথেষ্ট হিসেব কষতে হতো। কত অঙ্কের টাকার বান্ডিল কত দিলে 320 বিলিয়ন ডলার হবে তা হিসেব করতে রীতিমতো ক্যালকুলেটর লাগতো। 320 বিলিয়নের নোট তো ছিল না, 5, 10, 100, 1000 মার্ক দিয়ে কিনতে হতো। বাজার করতে গেলে ঠেলা গাড়িতে নোট বয়ে নিয়ে যেতে হতো। এই সমস্যার জন্য সরকার আরো উচ্চ ভ্যালুর টাকা ছাপাতে শুরু করে। আপনারা জেনে হয়তো অবাক হবেন, সেই সময় মিলিয়ন নয়, বিলিয়ন নয়, 50 ট্রিলিয়ন ভ্যালুর নোটও ছাপানো হয়েছিল, যার জন্য নভেম্বর 1923 সালে জার্মান টাকার দাম $1 সমান 4.2 ট্রিলিয়ন জার্মান মার্কে পৌঁছে যায়। নোট ছাপানোর দরুন 2008-এও জিম্বাবুয়েতে একই অবস্থা হয়। এক বছরে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় 89.76 ট্রিলিয়ন %। কোনো এলাকায় মুদ্রাস্ফীতির দর বছর যদি 100% হয়, তাহলে জিনিসপত্রের দাম প্রতি বছর ডবল হয়ে যাবে। অর্থাৎ এবছর যদি চাল 50 টাকা কিলো দরে কিনে থাকেন, পরের বছর তা হবে 100 টাকা। মুদ্রাস্ফীতির দর 89.76 ট্রিলিয়ন % মানে কি হতে পারে আপনারা তা নিজেরাই হিসাব করে নিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার যথেষ্ট টাকা ছাপালে এরকম হয় কেন? এর জন্য আপনাকে বুঝতে হবে টাকা বা কারেন্সি কিভাবে কাজ করে। এই ভিডিওটি একটু লম্বা হবে, আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন টাকা কিভাবে কাজ করে, কেন মুদ্রাস্ফীতি হয়, সেই সঙ্গে জানতে পারবেন আমেরিকা কেন এত শক্তিশালী, ডলারের জোরে নাকি অস্ত্রের জোরে, এবং কোন ঘটনার পর থেকে আমেরিকা এত শক্তিশালী হলো, এবং শক্তিশালী হয়েও আমেরিকা সৌদি আরবকে কেন সমঝে চলে। আমি হলফ করে বলতে পারি, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার অর্থ জমিয়ে রাখার দৃষ্টিভঙ্গি পাল্টাবে। বেশি দেরি না করে চলুন শুরু করি। আমরা কারেন্সির সাধারণত দুটি রূপ দেখে এসেছি, একটি পেপার কারেন্সি বা ব্যাংক নোট, অন্যটি মেটাল কারেন্সি বা পয়সা বা মুদ্রা। বর্তমানে আরও একটি কারেন্সি দেখি, তা হলো ডিজিটাল কারেন্সি, যেমন বিটকয়েন। পেপার কারেন্সির ইতিহাস খুব বেশি পুরনো না, সেই তুলনায় মুদ্রার প্রচলন বহু পুরনো। এছাড়া ছিল বাটার সিস্টেম বা বিনিময় প্রথা। মুদ্রার বিভিন্ন রূপ ছিল, তবে মূলত স্বর্ণ মুদ্রার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি ছিল। হাজার হাজার বছর ধরে দুনিয়াতে এই স্বর্ণ মুদ্রা দিয়েই সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয়েছে। কিন্তু স্বর্ণ মুদ্রা সঙ্গে নিয়ে যাওয়া যেমন বিপজ্জনক ছিল, তেমন ওজনেও যথেষ্ট ভারী। এটা বড় বড় ট্রানজাকশন করতে রীতিমতো সমস্যা হতো ব্যবসায়ীদের। এই সমস্যার সমাধান হলো পেপার কারেন্সি। তবে শুরুর দিকে এটাকে ঠিক আজকের দিনের কারেন্সি ভাবা ভুল হবে। 7ম শতকে চীনে প্রথম কাগজের মুদ্রা চালু হয়। প্রথম এই সমস্ত কাগজের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। কোনো বড় ব্যবসায়ী সোনার বদলে একটা চুক্তিপত্র দিত। এই চুক্তিপত্র সোনার সমতুল্য হিসেবে গণ্য করা হতো। ওই কাগজ নিয়ে অন্য শহরে ওই বড় ব্যবসায়ীর চেনা জানা লোকের কাছ থেকে চুক্তি অনুযায়ী সোনা পেয়ে যেত।
এটা অনেকটা পুরনো দিনের এই সিনেমার মতো। ये लीजिए सोना, ये देकर मिलेगा। তবে এর অনেক লুপহোল ছিল। পরবর্তীকালে ব্যবসায়ী যদি সোনা দিতে অস্বীকার করে, অপর ব্যক্তির কিছু করার ছিল না। তাছাড়া চুক্তিপত্র নকল হবারও ভয় ছিল। পরবর্তীকালে 11 শতকে চীনের সং রাজবংশের আমলে পেপার কারেন্সি সরকারের নিয়ন্ত্রণে আসে। বড় ব্যবসায়ীর বদলে ব্যাংক এরকম নোট জারি করা শুরু করে। পরবর্তীকালে ইউরোপেও এই ব্যবস্থা চালু হয়। ইংরেজদের হাত ধরে ভারতবর্ষে ব্যাংক নোট জারি হয় 1858 সালে। এই সমস্ত নোটের পেছনে ছিল সোনা, অর্থাৎ এই সমস্ত নোট সে দেশের ব্যাংকে নিয়ে গেলে সমপরিমাণ সোনা পাওয়া যেত। অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকে সোনা মজুত রাখতে হতো। ব্যাংকের হাতে যত পরিমাণ সোনা থাকতো ঠিক তত পরিমাণ টাকা ছাপানো হতো। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই ব্যবস্থাপনা খুব ভালো ছিল, কিন্তু বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশের হাতে এত সোনাই ছিল না যার সমতুল্য নোট ছাপিয়ে সামনের দিনে ডেভেলপমেন্ট ওয়ার্ক করা যায়। অথচ যুদ্ধ বিধ্বস্ত ইউরোপীয় দেশগুলো ঘুরে দাঁড়াতে খুব দ্রুত ইনভেস্টমেন্টের দরকার ছিল। এই সময় ময়দানে আবির্ভূত হয় আমেরিকা, কারণ দুই বিশ্বযুদ্ধেই আমেরিকা অস্ত্র বিক্রি করে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল। দেশের মধ্যে নিজেদের অর্থ চললেও দিনের শেষে অন্য দেশের সঙ্গে সোনার বিনিময়েই ব্যবসা করতে হতো। অর্থাৎ সবচেয়ে বেশি সোনা আমেরিকার হাতেই ছিল। 1944 সালে ইউনাইটেড স্টেট, কানাডা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া সহ 44টি দেশ মিলে ব্রেটন উডস সিস্টেম চালু করে। এই সিস্টেম অনুযায়ী এই 44টি দেশ নিজেদের মধ্যে আমেরিকান ডলারে ব্যবসা করবে। আমেরিকা লিখিত অঙ্গীকার করে $35 সমান 1 আউন্স গোল্ড, অর্থাৎ 28.35 গ্রাম সোনা দিতে তারা বাধ্য থাকবে। এতে অন্যান্য দেশে ব্যাংকে সোনা জমা রাখার বাধ্যতা আর থাকলো না। এই সিস্টেম অনুযায়ী ডলার ভিত্তিক ফান্ড গঠন করা হয়, যার নাম হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF। বিশ্ব ব্যাংক গঠন করা হয় ঠিক এই সময়। IMF থেকে প্রথম ফ্রান্স টাকা ধার করে, সঠিকভাবে বলতে গেলে ডলার ধার করে। এছাড়াও আমেরিকা ইউরোপকে পুনরায় দাঁড় করাতে $13.8 বিলিয়ন লোন অনুমোদন করে। বিশ্বযুদ্ধে লাভবান হওয়া আমেরিকা তার কারেন্সিকে গোটা দুনিয়াতে এস্টাবলিশ করতে উঠে পড়ে লাগে। যেমন সৌদি আরবের মতো দেশকে সিকিউরিটি প্রোভাইড করে, সৌদি আরবও তার বদলে তাদের তেল কেবলমাত্র ডলারে বেচা শুরু করে। ধীরে ধীরে গোটা বিশ্বের কাছে ডলার একটি বিশ্বাসযোগ্য কারেন্সিতে পরিণত হয়। এছাড়া দুনিয়ার কাছে অল্টারনেটিভ কোনো পথ খোলা ছিল না। সবচেয়ে বেশি সোনা আমেরিকার হাতে, সবচেয়ে বেশি রিসোর্স আমেরিকার হাতে। আগামী 10 থেকে 15 বছর এই ব্রেটেন উডস সিস্টেম দুনিয়াতে স্টেবল কারেন্সি প্রোভাইড করে। এই সময় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ছিল না, কারণ সোনার দর ছিল স্টেবল, আর সোনার সাথে ডলারের দামও ছিল পূর্ব নির্ধারিত। তবে সোনার দাম যাতে এক থাকে তার ডিমান্ড সাপ্লাই নিয়ন্ত্রণ করত আমেরিকা। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউনাইটেড স্টেট রাশিয়ার সাথে ঠান্ডা যুদ্ধে জড়িয়ে পড়ে। রাশিয়াকে ঠেকাতে জলের মতো অর্থ খরচা করে। বিশেষ করে 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ ফান্ড করতে আমেরিকা বেহিসাবি ডলার ছাপাতে শুরু করে। ধীরে ধীরে বিভিন্ন দেশ উপলব্ধি করতে শুরু করে আমেরিকার হাতে যত সোনা আছে, বাজারে তার চেয়ে বেশি ডলার আছে। কিছু কিছু দেশ ডলার ফেরত দিয়ে আমেরিকার কাছ থেকে সোনা তুলতে শুরু করে। দেখতে দেখতে আমেরিকাতে গোল্ড রিজার্ভ 20,000 মেট্রিক টন থেকে 10,000 মেট্রিক টনের নিচে নেমে আসে। অন্যদিকে বাজারে ডলারের সংখ্যা বেশি থাকার জন্য মানুষজন মুদ্রাস্ফীতিও উপলব্ধি শুরু করে। বিপদ বুঝে আমেরিকান ডলারের পরিবর্তে সোনা দেওয়া বন্ধ করে। আপনারা ঠিক শুনছেন, প্রেসিডেন্ট নিক্সন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে ডলারকে সোনার সঙ্গে ডিলিং করে দেয়। মুহূর্তের মধ্যে তেলের দাম 4 গুণ বৃদ্ধি পায়, ডলারের দাম অর্ধেক হয়ে যায়। গোটা দুনিয়ার কাছে এমন সমস্যার সৃষ্টি হয় যার সমাধান কোনো দেশের কাছে ছিল না। আর আমেরিকার সুপার পাওয়ার, তার সঙ্গেও লড়াই করা সম্ভব না। অনুরোধ করা ছাড়া কি বার করার ছিল? সৌদি আরব আমেরিকাকে বলে তাদের কাছে তো এত ডলার পড়ে আছে, তারা কি করবে এত ডলার নিয়ে।
আমেরিকা আশ্বস্ত করে যে আপনাদের কাছে যে ডলার আছে তা আমেরিকার মধ্যেই ইনভেস্ট করুন, ভবিষ্যতে আপনারা ভালো রিটার্ন পাবেন এবং ভবিষ্যতে আপনারা ডলারেই তেল দিন, আমরা আপনাদের যেরকম ভাবে সুরক্ষা দিচ্ছিলাম ভবিষ্যতেও তাই দিয়ে থাকবো। সৌদি আরবের এই ডিল মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আর তাছাড়া দুনিয়ার সবচেয়ে বড় এবং স্টেবল ইকোনমি হলো আমেরিকা, সেই অর্থে প্রস্তাবটা খারাপ না। আজকের দিনে আমেরিকাতে সৌদি আরবের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে। অলিখিতভাবে আমেরিকান ডলার গোল্ড লিঙ্কের বদলে অয়েল লিঙ্কে পরিণত হয়, এই জন্যই ডলারকে পেট্রো ডলার বলা হয়। আমেরিকাও গোটা দুনিয়াকে এক প্রকার বুঝিয়ে দেয় সোনার বদলে আপনারা ডলারের পরিবর্তে তেল কিনতে পাচ্ছেন। গোটা দুনিয়ার কাছে আর কোনো অপশন খোলাও ছিল না। মডার্ন ইন্ডাস্ট্রি আজও তেল নির্ভর, তেল ভিন্ন কোনো দেশ চলতে পারে না, আর তেল কিনতে গেলে ডলার লাগবে। অন্যান্য অয়েল প্রডিউসিং কান্ট্রিও ডলারে তেল বিক্রি করা শুরু করে। যারাই ডলারের পরিবর্তে অন্য কারেন্সিতে তেল বিক্রি করতে গেছে তাদেরই রাজত্ব শেষ করেছে আমেরিকা। সাদ্দাম হোসেন ডলারের পরিবর্তে অন্য কারেন্সিতে তেল বিক্রি করতে চেয়েছিল। গোটা দুনিয়া জানে আমেরিকা কিভাবে কেমিক্যাল অস্ত্রের বাহানায় সাদ্দামকে সরিয়ে দেয়। আজও পর্যন্ত ইরাকে কোনো কেমিক্যাল অস্ত্র ভান্ডার পাওয়া যায়নি। ইতিহাস সাক্ষী, যখনই কেউ ডলারের বিরোধিতা করেছে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। আজকের দিনে আমেরিকার কাছে সবচেয়ে বড় অস্ত্র তাদের শক্তিশালী মিলিটারি বা এয়ারফোর্স বা নেভি না, সবচেয়ে বড় অস্ত্র হলো ডলার। যে দেশের উপরই আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে তারই অর্থনীতি ভেঙে পড়েছে। নিষেধাজ্ঞার পর চরম অর্থনৈতিক অনটন, বেকারত্ব, খাদ্য সংকট নেমে আসে সেই দেশে। আপনারা ইরানকে দেখুন, উত্তর কোরিয়াকে দেখুন, নিষেধাজ্ঞার পর ব্যবসা বাণিজ্য তলানিতে ঠেকেছে। রাশিয়া এত শক্তিশালী দেশ হয়েও নিষেধাজ্ঞার পর অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা বা অন্যান্য শক্তিশালী মারণাস্ত্র অনেক দেশের কাছেই আছে, কিন্তু আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা এমন একটি ব্রহ্মাস্ত্র যা কেবলমাত্র আমেরিকার হাতেই রয়েছে। বর্তমানে চীন চাইছে সৌদি আরবের সান্নিধ্য পেতে। তারাও চাইছে ডলারের সাথে সাথে চাইনিজ ইউয়ানে তেল বেচুক সৌদি আরব। আমেরিকাও হাতে হাত দিয়ে বসে নেই, তবে সাদ্দাম হোসেনের মতো সৌদি প্রিন্সকে গদিচ্যুত করা সম্ভব না। কেন? ওই যে প্রথমেই বললাম, আমেরিকাতে সৌদি আরবের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে। সৌদি প্রিন্স চাইলে যে কোনো মুহূর্তে আমেরিকার ভেতরে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি করতে পারে। আবার সৌদি আরবের আর্মি চিরকালই দুর্বল। ইতিহাস সাক্ষী, মধ্য পূর্বের দেশগুলিতে যখনই সেনা শক্তিশালী হয়েছে তখনই সেনা অভ্যুত্থান হয়েছে। তাই সৌদি রাজবংশ কখনোই চায় না তাদের সেনা এতটা শক্তিশালী হয়ে উঠুক। অথচ ইয়েমেন সৌদি আরবের বিরোধী। অনেকবারই এখান থেকে হামলা হয়েছে। ইরানের সঙ্গে শিয়া সুন্নি দ্বন্দ্ব সে তো 2000 বছরের পুরনো। আমেরিকা সুরক্ষা না দিয়ে থাকলে দুদিনে তাদের রাজত্ব চলে যাবে। বলতে গেলে দুই দেশেরই জীবন কাঠি একে অপরের হাতে আছে। আমেরিকাতে সৌদি লবি এতটাই শক্তিশালী যে সাংবাদিক জামাল খাশোগির হত্যাতে আমেরিকা চুপ করে থাকে। 9/11-এর মতো ঘটনাতে সৌদি আরবের যোগ খুঁজে পাওয়া সত্ত্বেও আমেরিকা কোনো পদক্ষেপ করে না, উল্টে অস্বীকার করে। সৌদি আরব আজও কেবলমাত্র ডলারেই তেল বিক্রি করে। এ তো গেল ডলারের কাহিনী, কিন্তু টাকা বেশি ছাপালে মুদ্রাস্ফীতি হয় কেন? ধরুন একজন ব্যবসায়ী একটি বাজারে তার হাতে তৈরি করা টুপি বিক্রি করতে নিয়ে আসলো। দুজন ক্রেতা আসলো ওই টুপিটি কিনতে। যদি দুজনের পকেটেই 50 টাকা করে থাকে তাহলে ওই টুপিটি মূল্য সর্বোচ্চ 50 টাকা হতে পারে, না হলে ওই টুপিটি কখনো বিক্রি হবে না। এখন যদি একজনের পকেটে 50 টাকা, অন্যজনের পকেটে 100 টাকা থাকে, তাহলে টুপিটির দাম কি 50 টাকায় আটকে থাকবে? না, চাহিদা অনুযায়ী টুপির দাম 100 টাকাও হতে পারে। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে। আর সরকার টাকা ছাপিয়ে তো নিজের পকেটে রেখে দেবে না, সেটা মানুষের হাতেই পৌঁছবে, এবং বলাই বাহুল্য সেটাও সমানভাবে পৌঁছাবে না। কারো কাছে প্রচুর অর্থ যাবে, কারো কাছে যাবে না। অর্থাৎ কিছু মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, অনেক কিছুই তাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। আর অনিয়ন্ত্রিত কারেন্সি প্রিন্টিং অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতিকে জন্ম দেবে, যাকে হাইপার ইনফ্লেশন বলা হয়।
এবার বলি মুদ্রাস্ফীতিতে ডলারের ভূমিকা কি। আমরা আগেই আলোচনা করেছি আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন 15 আগস্ট 1971 সালে ডলারকে সোনার সঙ্গে ডিলিং করে। তার আগে প্রতি 28.35 গ্রাম সোনার দাম ছিল $35। এই ঘটনার পর সোনার দামের প্রতি কোনো নিয়ন্ত্রণ ছিল না। এর ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা শুরু হয়। এই ঘটনা নিক্সন শক নামে পরিচিত। ততদিনে অন্যান্য দেশ সোনার পরিবর্তে ডলার জমা করে তার নিজের দেশে টাকা প্রিন্ট করেছে। নিক্সন শকের পর সোনার সঙ্গে তাদের টাকার বাজার মূল্য নিচে নামতে থাকে, কারণ ডলারের দাম অর্ধেক হয়ে যায়। গোল্ড, সিলভার, অয়েল হঠাৎ করে খুব মূল্যবান হয়ে যায়। স্বাভাবিকভাবে অন্যান্য জিনিসপত্রের দামও বেড়ে যায়। বিশ্ববাজারে তেলের দাম প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। তেলের দাম বাড়লে কারখানায় উৎপাদিত দ্রব্যের দাম বাড়বে, ট্রান্সপোর্ট চার্জ বাড়বে, কারণ এইগুলো সবই তেল নির্ভর। মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম পদক্ষেপ নেয়। স্বাভাবিকভাবে প্রত্যেকটি দেশের মুদ্রাস্ফীতি হার আলাদা আলাদা, অর্থাৎ প্রত্যেকটি দেশের পারচেসিং পাওয়ার আলাদা আলাদা। উদাহরণস্বরূপ বর্তমানে আমেরিকাতে 1 কাপ কফির দাম প্রায় $1, অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা প্রায় 80 টাকার সমান। ভারতে ওই 80 টাকায় আপনি অন্তত 8 থেকে 10 কাপ কফি পেয়ে যাবেন। বাংলাদেশে অন্তত 15 কাপ কফি পেয়ে যাবেন। ভারতে 1 লাখ টাকা রোজগার করলে যেই সব জিনিস ভোগ করতে পারবেন, আমেরিকাতে সেই একই লাইফস্টাইল চালাতে গেলে অনেক বেশি রোজগার করতে হবে। আমি আমার আগের ভিডিওতে নমিনাল জিডিপি নিয়ে ব্যাখ্যা করেছি। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, উপরের এই আই বাটনে ভিডিওর লিঙ্কটি পাবেন। ভারতের নমিনাল জিডিপি $3.7 ট্রিলিয়ন, অথচ পিপিপি অনুযায়ী জিডিপি $13.11 ট্রিলিয়ন। পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি। নমিনাল জিডিপির ভ্যালু পিপিপির তুলনায় কম কেন? কারণ নমিনাল জিডিপিতে মুদ্রাস্ফীতিকে হিসেবে ধরা হয় না। মুদ্রাস্ফীতিকে ধরলে যে ব্যক্তি $3.7 রোজগার করে আমেরিকাতে, ভারতে তাকে ধরা হবে $13.11 রোজগার করেছে। পিপিপি আর নমিনাল জিডিপি কি সেটা যদি বুঝে থাকেন, আমেরিকান নমিনাল জিডিপি আর পিপিপি জিডিপির অনুপাত কত হবে নিচে কমেন্ট করে জানান। এবার আসি আলোচনার শেষ পর্বে, যা আপনাদের খুব কাজে লাগবে। তবে আলোচনা শুরু করার আগে বলি, যদি আমার ভিডিওটি তথ্যভিত্তিক লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও বানাতে আপনাদের এই সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। ইউটিউবের অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা যে ভিডিওতে লাইক বেশি হবে, ইউটিউব তত বেশি মানুষকে সাজেস্ট করবে। এবার আসুন আলোচনায় ফিরে আসি। আপনারা যারা ভবিষ্যতের জন্য কেবলমাত্র টাকাতেই ইনভেস্ট করেন, তারা কি মুদ্রাস্ফীতিকে মাথায় রেখে করেন? আমার বলার অর্থ, ধরুন আপনি আগামী 10 বছরের জন্য 6.5% সুদে 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলেন। 10 বছর পর আপনি ইন্টারেস্ট পাবেন প্রায় 90,000 টাকা, সর্বমোট 1,90,000 টাকা। 10 বছর পর জিনিসপত্রের দামও বাড়বে। 1 লাখ টাকায় এখন যত জিনিস কিনতে পারবেন, 10 বছর পর সেই সব জিনিস কি 1 লাখ টাকায় কিনতে পারবেন, নাকি 1 লাখ টাকার বেশি লাগবে? আপনি 10 বছর আগে চাল, তেল, গমের দাম দেখুন, কিছু না হোক সোনার দাম দেখুন। 10 বছর আগে 2014তে দাম ছিল 28,000 টাকা ভরি, আজকের দিনে 70,000 টাকা ভরি, প্রায় 2.5 গুণ বেশি। তাহলে এফেক্টিভলি আপনার টাকার গ্রোথ কি 6.5% হলো নাকি কম? 10 বছর আগে সোনার কয়েন বা গোল্ড বন্ডে নিবেশ করলে অন্তত 2.5 লাখ টাকা পেতেন। গোল্ড বন্ড কিনলে 2.5 লাখের সঙ্গে 2.5% ইন্টারেস্টও পেতেন। আমি এটা বলছি না যে টাকাতে ইনভেস্ট করা একেবারেই উচিত নয়, কারণ হঠাৎ করে ইমার্জেন্সিতে এই টাকাই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমার মতে ইমার্জেন্সি ভিন্ন আপনার টাকাকে অন্য অ্যাসেটে নিবেশ করা বুদ্ধিমানের কাজ, তবে অবশ্যই রিস্ক ফ্যাক্টর নজর রেখে। সেটা হতে পারে মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, বা গোল্ড বন্ড, বা ল্যান্ড পারচেস, বা অন্য কিছু। মূল্যবৃদ্ধি সবসময় থাকবে, কিছুটা মূল্যবৃদ্ধি অর্থনীতির জন্য দরকারও। তাই সময়ের সাথে সাথে টাকার ক্ষয় বা ডেপ্রিসিয়েশন অবধারিত। তাছাড়া কে বলতে পারে কোন সরকার কখন বেহিসাবি ধার দেনা করে বসলো? কে বলতে পারে কোন সরকার কখন বেহিসাবি
নোট ছাপিয়ে দিল। এবার ভাবুন, শুধু কি টাকাতেই ইনভেস্ট করবেন নাকি অন্য কিছুতেও নিবেশ করবেন। নমস্কার, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।